This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। যারা হলিউডি ওয়েস্টার্ন মুভির ভক্ত তারা জানেন গল্পটা। যারা এর আগে সিনেমাটা দেখেননি বা নাম শোনেননি তাদের জন্য ছোট্ট করে একটু গল্পটা বলে দিই। মানে নস্টালজিক ব্যাপার, বুঝলেন তো? এটা শেয়ার না করে পারছি না। ক্লিন্ট ইস্টউড, সুপারস্টার, হলিউড সুপারস্টার। সিনেমায় যে চরিত্রটা তিনি করছেন তার নাম ব্লন্ডি। এই ব্লন্ডির কাজটা অদ্ভুত। সে এক দাগি অপরাধীকে, যার মাথার ওপর প্রচুর টাকা পুরস্কার ঘোষণা করা আছে, তাকে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন শহরে নিয়ে গিয়ে শেরিফদের হাতে তুলে দিত, দিয়ে পুরস্কার টাকাটা পেয়ে পকেটে পুরে নিত। এবার বিচারে সেই অপরাধীর ফাঁসির আদেশ হতো। নির্দিষ্ট সময়ে ফাঁসির দড়ি গড়ায় যখন পড়ানো টড়ানো সব হয়ে যেত, যে মুহূর্তে জাস্ট ওই ফাঁসির দড়িটা গলায় চেপে বসবে সেই মুহূর্তে ব্লন্ডি নিখুঁত নিশানায় গুলি চালাতো, ফাঁসির দড়ি কেটে দিত। আর ওই অপরাধী আগলি পুটো আবার পালাতো। এই জন্যই ব্লন্ডি দ্য গুড, ভালো লোক আর কি। এভাবে এক শহর থেকে আরেক শহরে পুটোকে নিয়ে ব্লন্ডি ঘুরে বেড়াতো এইভাবেই। এক জায়গায় নিয়ে গিয়ে ধরাতো, তারপর ছাড়িয়ে নিয়ে গিয়ে আবার আরেক জায়গায় ধরিয়ে দিয়ে পুরস্কার মূল্যটা পকেটে পুড়তো। এবার এভাবেই চলছিল, কিন্তু চলছিল দুজনের মধ্যে ঝামেলাটা লাগার আগে পর্যন্ত। পুটো একদিন খেপে মেপে বলে উঠেছিল, আরে তোমার মতো বেইমান লোক তো হয় না, বারবার তুমি আমাকে এইভাবে ফাঁসিতে চড়াচ্ছ, বারবার ধরিয়ে দিচ্ছ। ব্লন্ডির জবাবটা ছিল মোক্ষম, বারবার ধরিয়ে দিই বলছো তো, ঠিকই বলেছ, কিন্তু বারবার যে বাঁচাই সেটা তো বলছো না, তুমি তো ভারী অকৃতজ্ঞ। এই ডায়ালগটা একদম এপিক, জানেন তো? যিনি ভক্ষক তিনি এক্ষেত্রে রক্ষক। দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। অনেকটা আমাদের ডোনাল্ড ট্রাম্পের মতো। ট্রাম্পকে আমাদের বললাম বলে অবাক হবেন না, জানেন তো? কারণ ট্রাম্পের তো দাবি তিনি কারো একার নয়, তিনি নাকি গোটা বিশ্বের। ওই পাড়ায় পাড়ায় যেরকম সার্বজনীন দুর্গাপুজো হয়, তেমনই ট্রাম্পের দাবি তিনি বিশ্বজনীন। যখন তখন যার তার ব্যাপারে তিনি নাক গলাতে পারেন, মারলে তিনিই মারছেন, আবার তিনি মারপিট থামিয়ে দিয়ে বলছেন, নে এই যাত্রা তোদের বাঁচিয়ে দিলাম, মনে রাখিস আমি না থাকলে মরে যেতিস। এই যেমন এই যাত্রায় তিনি ইসরায়েল আর ইরানকে বাঁচিয়ে দিলেন। কথায় বলে হাতে পাঁচি মঙ্গলবার। মঙ্গলবার পড়তে না পড়তেই প্রকাশিত হলো শ্রী ডোনাল্ড ট্রাম্পের ফুল পঞ্জিকা। পাঁজিতে লেখা, মঙ্গলবার সকালে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হবে। 24 ঘন্টার মধ্যে দুই দেশ ধাপে ধাপে যুদ্ধবিরতি কার্যকর করবে। প্রথমে ইরান একতরফাভাবে সব হামলা বন্ধ করবে, পরবর্তী 12 ঘন্টায় ইসরায়েলও একই পথে হাঁটবে। এভাবে 24 ঘন্টা পার হলে ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হবে। গোটা বিশ্ব 12 দিনের যুদ্ধ শেষের জন্য আনন্দ করবে। দেখুন, ঘন্টা মিনিট মেপে এই যুদ্ধ শেষের ব্যাপারে ট্রাম্প জানালেন, দুনিয়া জানলো, আর আমাদের মনে হলো এভাবে তো এতদিন বাঙালি পাঁজি পুঁথি দেখে এসছে। বিয়ে হবে, কখন হবে, কটার থেকে কটা পর্যন্ত লগ্ন, গৃহপ্রবেশ করতে হবে, কবে শুভ দিন, কোন সময়টায় গৃহপ্রবেশ করা হবে, দুর্গাপুজোর অষ্টমী কখন লাগছে, কখন ছাড়ছে, কখন অঞ্জলি দেবো, এ সমস্ত ডিটেলসে তো আমাদের পাঁজিতে লেখা থাকে। আর ট্রাম্পের ফুল পঞ্জিকায় লেখা হলো আজ সকালে কখন থেকে ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতির পথে হাঁটবে, কিভাবে ইরান প্রথমে যুদ্ধবিরতি করে সদিচ্ছার প্রমাণ দেবে, তার ঠিক কত ঘন্টা পর ইসরায়েল অস্ত্র শস্ত্র গোলা বারুদ সব কিছু তরঙ্গে তুলে রাখবে। ঠিক যেভাবে আমরা ওই শীত চলে গেলে লেপ কম্বল তুলে রাখি না, ঠিক সেরকমভাবে। আর এভাবে দুই দেশ সংযম দেখাবে।
এই দুদেশ সংযমী হয়ে যাবার ঠিক কতক্ষণ পর সারা বিশ্ব যুদ্ধ শেষের আনন্দ করবে, সেটাও শ্রী ডোনাল্ড ট্রাম্প একদম সবিস্তারে জানিয়েছিলেন। কিন্তু মুশকিল হলো কি জানেন তো, আমরা তো দেখেছি, আপনারা জানেন, এই পুজো আচ্চার দিনেও আচমকা বৃষ্টি বাদলা এসে মাঝে মধ্যে ওই শুভ মুহূর্তকে পণ্ড করে দেয়। ওই রাস্তায় জ্যামের মধ্যে আটকে পড়ে বিয়ের অনেক সময় ওই লগ্ন ফগ্নগুলো বদলে দিতে হয়, মূল্য ধরে ঠরে দিয়ে তখন পুরুত মশাইকে রাজি করাতে হয়। এক্ষেত্রেও তো সেরকমই হয়েছে। ওই ট্রাম্পের যাবতীয় প্রচেষ্টা পণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এই ইরান আর ইসরায়েল দুটো দেশের জন্যই, ইগোর জন্য আরও স্পেসিফিক্যালি বললে। দেখুন, ট্রাম্প একটা নির্ঘণ্ট দিয়ে দিয়েছিলেন যে সময় থেকে সংঘর্ষ বিরতির প্রক্রিয়াটা শুরু করতে হবে। এবার মুশকিল হচ্ছে, কোথাও গিয়ে হয়তো ইরানের মনে হচ্ছিল যে হিসেবটা একটু বরাবর করে রাখে তারপর যুদ্ধটা থামানো ভালো। মানে প্রথমে ইসরায়েল মেরেছিল, সুতরাং শেষটা শোধবোধ হতে হলে তো ইরানকেই মারতে হয়। তাই ইরান ওই নির্দিষ্ট সময়সীমা শুভলগ্ন সেটা পেরিয়ে যাওয়ার পরেও ইরানের মিসাইল গিয়ে ইসরায়েলে হামলা করেছিল। এবার দেখুন, ইসরায়েলের বীরসেবায় এই মিসাইলটা পড়ায় বেশ কয়েকজন নাগরিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। ইরান যতই বলুক, মিসাইলগুলো আগের থেকেই সব টাইমার ফিট করে রেডি করে রাখা ছিল। ট্রাম্পের ঘোষণার কিছু আগেই কিছু কিছু মিসাইল তারা ছুড়ে দিয়েছিলেন, বা এমন ভাব করেছিলেন যেন সেগুলো কেউ ছোড়েননি, আপসে নিজেরা উড়ে গেছিল। কিন্তু যাই হোক, ইসরায়েল ইরানের এই যাবতীয় কথাবার্তাকে কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি, রাদার অজুহাত হিসেবেই নিয়েছিল, এবং তাতে যা হওয়ার তাই। ইগো বললাম না যে আরে শেষ তো আমরা করব, ও আমরা ধরে নিচ্ছি যুদ্ধবিরতির পর ও যখন মারলো তখন যুদ্ধটা আবার বরাবর করা দরকার, তবেই না আবার যুদ্ধবিরতির একটা সম্ভাবনা তৈরি হবে। হিসেব মেটাতে তারাও পাল্টা হামলার পরিকল্পনা করে ফেলেছিল, যে হামলাকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী একদম চমকে দেওয়ার মতো হামলা হবে বলে বলেছিলেন এবার তারা তেহরানকে একদম মাটিতে মিশিয়ে দেবেন। এবং সত্যি কথা বলতে গিয়ে এগুলো কিন্তু শুধু কথার কথা নয়, যেমন কথা তেমন কাজের প্রমাণ দিতে আজ দুপুরে ইসরায়েল 36টা বিমানকেও রওনা করে দিয়েছিল এই তেহরান হামলার জন্য। সেগুলোর থেকে গোটা চারেক থেকে কিছু মিসাইল টিসাইল ছোড়া হয়েছে, কিন্তু এই যাত্রা ট্রাম্প বাবু ছিলেন বলে না, সেই জন্য রক্ষে। ইসরায়েল ইরানে হামলা করছে এই খবরটা পেয়ে সব কাজ টাজ ফেলে আমেরিকার প্রেসিডেন্ট মশাই একদম নেমে পড়েছিলেন শান্তির জল ছেটাতে। যে মানুষটা নেদারল্যান্ডসে গেছেন নেটোর বৈঠক করবেন বলে, সেই মানুষটা বৈঠকের টেবিলে সবাইকে একটু অপেক্ষা করতে বলে দুটো চট জলদি কাজ করে ফেলেছে। প্রথমে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দ্য ট্রুথ সোশ্যালে লিখে দিয়েছেন যে ইসরায়েল যেন অবিলম্বে নিজেদের সমস্ত যুদ্ধবিমান ফিরিয়ে আনে, এক ধরনের নির্দেশিকা আর কি। আর তারপর নেতানিয়াহুকে ফোন করে বলেছেন তিনি চান না নতুন করে উত্তেজনা তৈরি হোক, চুপ, একদম চুপ করে বসো, এটা এই টোন আর কি। মানে তিনি বলে দেওয়ার পরেও এই যে নির্ঘণ্ট অবজ্ঞা করে ইরান আর ইসরায়েল ফের সংঘর্ষে জড়াচ্ছে, সেটাকে যে তিনি মোটেও ভালোভাবে নিচ্ছেন না, এটাও কিন্তু সোশ্যাল মিডিয়া আছে, তাই নিজেই ঢাক ঢোল পিটিয়ে ট্রাম্প গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছেন। One rocket that I guess was fired overboard, it was after the time limit and it missed its target. And now Israel's going out. These guys got to calm down. Ridiculous. খুব রেগে গেছেন জানেন তো, খুব। যত দেখছি সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। দুটো বাচ্চা দুষ্টুমি করছিল, মারামারিও একটু একটু হচ্ছিল, কিন্তু এবার একটা আরেকটা বাচ্চাকে খুব জোরে খামচে দিয়েছে, সে কান্নাকাটি জুড়েছে। ব্যাস, টিচার এসে ওই যে ছেলেটা খামচে দিয়েছে তার গালে ঠাস ঠাস করে চড় মেরেছে, আর মেরে বলেছেন যাও এবার হাত মিলিয়ে নাও। ট্রাম্প তো অনেকটা সেভাবেই ওই ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধটা শুরু হওয়ার পর প্রথমে ইরানে হামলা চালালেন। কখন চালালেন? যখন ইসরায়েল সঙ্গে সমান তালে লড়ে যাচ্ছিল ইরান। আর তারপর ইসরায়েলকেও শাসন করে বললেন আর দুষ্টুমি নয়, আর যুদ্ধ নয়, যাও হাত মিলিয়ে নাও, হ্যান্ডশেক করো। দেখুন, ট্রাম্প যুদ্ধটা বাঁধিয়েছিলেন এটা কিন্তু ঘটনা,
সেটা এখন আড়ালে চলে গেছে। তিনি যুদ্ধ থামিয়েছেন, এটা নিয়ে তিনি নিজেই মোটামুটি সোশ্যাল মিডিয়া মাত করছেন। অথচ শুরুর কথাটা আরেকবার খেয়াল করে দেখুন, এই তেহরান নাকি পরমাণু শক্তি নিয়ে বাড়াবাড়ি করছে, এই বোমা বানিয়ে ফেলেছে, ওদের হাতে বোমা চলে যাওয়া মানে ভয়ঙ্কর কাণ্ড। মানে বাঁদরের হাতে তরোয়াল পড়লে যা হয়, ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে এলে তাই হবে। এই ধুয়ো দিয়েই তো ইসরায়েলকে গাছে তুলে ইরানে হামলা করিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মনে আছে আপনাদের? 60 দিন সময় দিয়েছিলেন ইরানকে, তারপরে 61 দিনের মাথায় ইসরায়েল গিয়ে হামলা করে, মানে ঠেলে তিনি পাঠিয়ে দিয়েছিলেন, এটা পরিষ্কার। কিন্তু মুশকিল হচ্ছে তারপর কিছুতেই যখন ইসরায়েল ইরানকে ঠিকমতো বাগে আনতে পারছিল না, ইরানের মাটির নিচের বাংকার, পরমাণু গবেষণাগার, এগুলো ধ্বংস করার মতো অস্ত্র যে ইসরায়েলের হাতে নেই, এটাও কিন্তু ট্রাম্পই বলে দিয়েছেন। একটু ছোট করেছেন ইসরায়েলকে, কিন্তু তিনি তো বড় হয়েছেন, এবং তিনি যে বড়, তার হাতেই যে একমাত্র সেই অস্ত্র রয়েছে যা দিয়ে বাংকার ফুটো করা যায়, এটা বোঝাতে তো তিনি ইরানের 3টে পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা করিয়ে দিয়েছিলেন, নিজেই করিয়েছিলেন, নিজেদের বিমান পাঠিয়ে স্টেলথ বম্বার এবং তারপর সেই বাংকার ব্লাস্টার, বিশাল সব বোমা। মানে ইরানের গালে তিনি নিজে চর কষিয়েছিলেন, আর তারপরেই সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন। তার হাত পড়ে গেছে, এরপর আর কার কি বলার থাকতে পারে? ব্যাপারটা অনেকটা সেরকম আর কি। মুশকিল হচ্ছে তিনি সংঘর্ষ বিরতির পরেও ইসরায়েল কথা শুনছে না, ইরানে হামলা করতে প্লেন পাঠিয়েছে, ইরান মিসাইল ছুটছে, এই কথা জেনে কিন্তু একদম রেগে আগুন হয়ে গেছিলেন। কারণ তার এতদিনের পরিশ্রমটা জলে চলে যেতে পারে, এরকম আশঙ্কা তার মনে তৈরি হয়েছিল। শ্রীমান পৃথ্বীরাজে উৎপল দত্তের শখ ছিল রায় বাহাদুর হওয়ার, ওখানে উৎপল দত্তের জায়গায় যদি ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে দেন, শুধু তাহলে কথাটা, ওই রায় বাহাদুর কথাটা সরিয়ে দিতে হবে, কৃপা করে করো মোড়ে নোবেল বাহাদুর, এইটাই ডোনাল্ড ট্রাম্প বলবেন। ভীষণ শখ, জানেন তো, ওই বিশ্বশান্তির জন্য একটা নোবেল পাবেন। সেই নোবেল পাওয়ার সম্ভাবনাটা একদম পাকা গুটি, একদম কেচে যেতে পারে। এই রকম পরিস্থিতিতে যেরকম লোকের রাগ হয়, ঠিক সেই রকম হয়েছিল ট্রাম্পের। ওই ইরান ইসরায়েল যুদ্ধটা যদি না থামে, তাহলে তো তার বায়োডাটার জৌলুস কমে যেতে পারে, তিনি তার পূর্বসূরিদের থেকে পিছিয়ে পড়তে পারেন। যুদ্ধটা যে থামছে, এইটা তো তিনি ঘোষণা করেছেন, তার মানে তো এটা হতেই হবে। সেখানে এরা কথা শুনছে না। এই আশঙ্কা থেকেই তো নেদারল্যান্ডসে ওই নেটোর বৈঠক করতে গিয়েও শান্তি পাচ্ছিলেন না ট্রাম্প। দেখুন, এখন পর্যন্ত আমেরিকার 4 জন রাষ্ট্রপতি তো নোবেল পেয়ে বসে আছেন, থিওডর রুজভেল্ট, উড্রো উইলসন, জিমি কার্টার আর বারাক ওবামা। আর এই 4 জনের আমলেই তো আমেরিকা যুদ্ধ করেছে, তারপরেও এরা নোবেল পেয়েছেন। এখন ট্রাম্প যদি নোবেল না পান, তাহলে কি করে হবে? আমার কি মনে হচ্ছে জানেন তো, কোনো না কোনো ছুতোয় যদি তিনি নোবেল না পান, তাহলে ওই সুইডেন আর নরওয়ের ওপর হামলা হয়ে যেতে পারে। আর কেন বলছি? কারণ আছে তো, কারণ নোবেল কমিটির হেড অফিস সুইডেনে, সেখান থেকেই সমস্ত নোবেল দেওয়া হয়, শুধুমাত্র এই বিশ্ব শান্তির জন্য নোবেলটা ছাড়া। শান্তির নোবেল পুরস্কারটা দেওয়া হয় নরওয়ে থেকে, মানে যার নামে নোবেল পুরস্কার, সেই অ্যালফ্রেড নোবেলের ইচ্ছেতেই শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণাটা ওই নরওয়ে থেকে হয়। এখন বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো ট্রাম্পের ভাগ্যে নোবেল না ছিঁড়লে সুইডেন বা নরওয়ে কি আর আস্ত থাকবে? অন্তত এরপর এমনিতেই তো ওই বাল্টিক সাগরের অধিকার নিয়ে রাশিয়ার সুইডেনের মধ্যে একটা ঝামেলা চলছে। এবার সেই ঝামেলার রেস ধরে ট্রাম্প যদি আক্রমণ বলে ঝাঁপিয়ে পড়েন, বলতেই পারেন পুতিন তার বন্ধু দেশ, বন্ধু লোক, তার জন্যে তিনি যুদ্ধ করতেই পারেন। এটা যদি হয়, তাহলে পুটিন টুটিনের ব্যাপার থাকবে, কিন্তু ধরে নিতে পারেন তার মনের মধ্যে একটা কারণই থাকবে, মানে বেটার ভীষণ চান্স আছে বারবার নোবেল থেকে বঞ্চিত করাটা কোনো মতেই তার পক্ষে সহ্য করা সম্ভব না। এই যে এশিয়া থেকে আফ্রিকা হয়ে ইউরোপ, বিশ্বের বিভিন্ন প্রান্তে 6খানা যুদ্ধ থামানোর দাবি যার বায়োডাটায় রয়েছে, যার নিজের মনে হয় এতদিনে অন্তত একটা না 4-5টা নোবেল তার পাওয়া উচিত ছিল,
তাকে এবারও এই ইরান ইসরায়েল যুদ্ধ থামানোর জন্য যদি নোবেলটা না দেওয়া হয় তাহলে কি হবে, কি হতে পারে তাকে নোবেল না দিলে সেটার কোনো ইঙ্গিত এখনও নেই। তাই খারাপটাই ভাবছি, সুইডেন আর নরওয়ের কপালে হয়তো সেক্ষেত্রে যুদ্ধই নাচছে। হয়তো দেখা যাবে তারাই নেক্সট টার্গেট, হয়তো তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে সেই যুদ্ধটা থামিয়ে তারপর একটা ওই নোবেল টোবেলের কথা আরেকবার দাবি করবেন তিনি। The Nobel Prize for Rwanda, and if you look at Congo, or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, I mean, the big one is India and Pakistan. I should have gotten it 4 or 5 times. যারা কথা বলুন, নোবেল পাওয়ার সহজ উপায় কি সেটা মনে হচ্ছে ট্রাম্প আমাদের শিখিয়ে দিয়েছেন। প্রথমে ঝামেলা লাগাও, তারপর মীমাংসা করো। এবার কেউ যদি বলেন যুদ্ধটা কি তার মানে সেটিং নাকি, এইটা বললে অবশ্য তাকে দোষ দিই কী করে বলুন তো। দেখুন, সেই অপারেশন সিঁদুরের সময় থেকে আমরা কম বেশি প্রত্যেকেই তো মোটামুটি আধুনিক যুদ্ধবিদ্যা বিশারদ হয়ে গেছি, অনেক কিছু শিখে গেছি আমরা আন্তর্জাতিক যুদ্ধ কীভাবে হয়, কতটা আগের থেকে বদলে গেছে, সেগুলো সব বুঝে গেছি, জানতে পেরে গেছি। আজকালকার যুদ্ধ, সেখানে এই সৈন্য সামন্ত লোক লস্কর এগুলো খুব বেশি লাগে না, সবসময় যুদ্ধ বিমানও পাঠাতে হয় না। ইদানিং ওই ড্রোন বা আনম্যান্ড মানে লোকজন ছাড়া আকাশপথে 2-4টে জিনিসপত্র পাঠিয়ে দিলেই তো হামলা হয়ে যায়। এবার এইভাবে আধুনিক যুদ্ধ দেখে আমরা আরও একটা জিনিস শিখেছি, একটা দেশ আরেকটা দেশকে মারার আগে বলতে হয় যে সাবধান, আমরা এবার হামলা করব। এই দেখুন না, মানে গোটা ব্যাপারটা না অনেকটা সেই দেখে মনে পড়ে যাচ্ছে না, সেই রঘু ডাকাত করতো আগের থেকে চিঠি পাঠিয়ে দিত, অমুক দিন অমুক তারিখ আপনার বাড়িতে আমরা ডাকাতি করতে যাব। এই চিঠি দিয়ে বলার মধ্যে একটা বেশ শ্লাঘার ব্যাপার আছে, কোট আন কোট। আজকের দিন হলে ওই রংবাজি ঠংবাজি কী সব বলে, প্রায় সেরকম ব্যাপার আর কি। ট্রাম্প তিনি দাদা, বিরাট বড় দাদা, আমেরিকার প্রেসিডেন্ট, ফলে তিনি দাদাগিরি করবেন এটা তো স্বাভাবিক কথা। কিন্তু তার সাঙ্গপাঙ্গরা তারাও যে একটু দাদাগিরি করবে এটাই তো স্বাভাবিক। ইনফ্যাক্ট তার ছত্রছায়া থেকে ইদানিং মনে হচ্ছে সবাই একটু দাদাগিরি করছে এবং সবার মধ্যে ওই রঘু ডাকাত সুলভ ব্যাপারটা চলে এসছে। হয়তো মনে হচ্ছে যে অতীতের ব্যাপার, এরকম বীর দর্পে কাজকর্ম করা এটা তো বীরেদেরই সাজে। সুতরাং এই সবাই, এই ইরানের কথাই ধরুন, আমেরিকা তাদের 3টে পরমাণু কেন্দ্রে হামলার পর, সেটার আগেও কিন্তু আমেরিকাও বারবার বলছিল যে কোনো সময় ওখানে তো পারছে না ইসরায়েল, ওখানটায় পৌঁছতে পারবে না ইসরায়েল, আমরা জানি কোথায় কি আছে, ওটা আমাদের হাতেই আছে, এই বাংকার ব্লাস্টার, আমরা যথাসময় সেটা ব্যবহার করব। মানে একটা ইঙ্গিত দিয়ে রেখে দিয়েছিল, একটা সময় দিয়ে রেখেছিল। এবার দেখুন তারা 3টে পরমাণু কেন্দ্রে হামলা করলো, ইরান কি বলল, ওখান থেকে আগেই আমরা সব কিছু সরিয়ে নিয়ে গেছিলাম, ওখানে কিচ্ছুই ছিল না। এবং সত্যি কথা বলতে এখন পর্যন্ত এটা পরমাণু কেন্দ্রে হামলা টামলা হলো, কোনো রকম তেজস্ক্রিয় বিকিরণ সংক্রান্ত ব্যাপারও আমরা দেখিনি। অথচ যখন ভারত ব্রহ্মোস ছুঁড়েছিল পাকিস্তানে, ওই নূর খান এয়ারবেসে যখন সেই ব্রহ্ম গিয়ে আঘাত করেছিল, মোক্ষম আঘাত, তারপর শোনা গেছিল ওই তেজস্ক্রিয় বিষয়রোধী একটা বিমান কিন্তু এসে পৌঁছেছে। ফলে যাকে সেটা ওখানে কাদের কি অস্ত্র ছিল সে নিয়ে অন্য গল্প, কিন্তু এক্ষেত্রে একটা আগাম ইঙ্গিত ছিল, এটা আমরা বুঝে গেলাম। এবার দেখুন এই 3টে পরমাণু কেন্দ্রে হামলার পর ইরানও যে কিছু একটা করবে এটাও তো পরিষ্কার হয়ে গেছিল। খামেনেই তো পরিষ্কার করে বলে দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে সেখানে এবার তারা হামলা করবেন। সমস্ত ধ্যান ধারণাকে সত্যি প্রমাণ করে ইরান তো সত্যি সত্যি আমেরিকার সেনা শিবিরগুলোকে লক্ষ্য করে হামলা করেছে। কাতারে কত মিসাইল ছুঁড়েছে, শোনা যাচ্ছে সিরিয়া, এই ইরাক এগুলোতেও 2-4টে ছুঁড়েছে, কিন্তু ম্যাক্সিমামটা ছুঁড়েছে কাতারে, কারণ ওখানেই সব থেকে বড় বেসটা ছিল। কিন্তু তার আগে কি করেছে, ইরানের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে মার্কিন ঘাঁটিতে হামলার আগে তারা কাতারকে জানিয়ে দিয়েছিল যে আক্রমণ করছে। খামেনেই নিজে ঘোষণা করে দিয়েছিলেন আমেরিকা
তাদের আক্রমণ করলে তারা আমেরিকার সেনা ঘাঁটিতে পাল্টা হামলা করবেন, এবং তারপরেও বিদেশ মন্ত্রক আরও সুনির্দিষ্টভাবে হয়তো দিনক্ষণ সময় ওই পাঁজি যাকে বলে আর কি, সব পাঁজি দেখে যা যা হবে সেগুলো সমস্ত কিছু কাতারকে জানিয়ে দিয়েছিল। এবার এভাবে সব জানিয়ে শুনিয়ে করার ফল কি? কাতারে মার্কিন ঘাঁটি ভোঁ ভাঁ, এই জন্য কৃতজ্ঞতাও জানিয়েছে আমেরিকা। ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন। তারা নাকি ওখান থেকে শখানেক জেট ছিল সেগুলোকে, বিমানগুলোকে সরিয়ে নিয়েছিলেন। যত মার্কিন সেনা ছিল 1010 তাদের সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো একজনেরও কিচ্ছু হয়নি, এবং এটা যে কিছু হয়নি তার জন্য ইরানের ধন্যবাদ প্রাপ্য, এটা বলেছেন তিনি। ইনফ্যাক্ট শুধু যে সেনাবাহিনী বা ওই যুদ্ধবিমান তা তো নয়, আমেরিকা জানতো কাতারে হামলা করছে ইরান, সেই জন্য ওখানে বসবাসকারী ওই মার্কিন যাবতীয় নাগরিককেই তো নিরাপদ আশ্রয় চলে যেতে বলেছিল। এবার এইসব শুনে টুনে যদি কারোর মনে হয় এরকমভাবে বলে কয়ে হামলা করার মানেটা কি, এটা কি কোনো দায়িত্ববোধের পরিচয় দেওয়া, মানুষের যাতে ক্ষতি না হয় এটা দেখা, ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম থাকে সেটা দেখা, তাহলে আর হামলা করাটা কেন? একটু বাড়তি দায়িত্ববোধ দেখালে তো এই যুদ্ধটাই হয় না, নাকি গোটাটাই একটা গট আপ, মানে সাজানো ঘটনা, তুমি মারবে আমিও মারবো, আর মারামারি হবে আর কি, মারামারির ভান হবে, তারপর সুযোগ পেলেই সংঘর্ষ বিরতি টানবো। তাহলে এটা যারা ভাবছেন তাদের জন্য আরেকটু তথ্য দিয়ে নেই। আমেরিকা ইরানে হামলা করার পরেই সোজা ওয়েস্ট ব্যাংকে চলে গেছিলেন ইসরায়েলের নেতানিয়াহু। পশ্চিমের দেয়ালে তিনি মাথা ঠুকছিলেন। এবার ইসরায়েলের এই ওয়েস্টার্ন ওয়ালের গুরুত্ব কি জানেন তো? বিশ্বাস করা হয় যে জেরুজালেমের এই দেওয়ালটা নাকি ইহুদিদের প্রাচীন মন্দিরের একমাত্র ধ্বংসাবশেষ। এই দেওয়ালটাই রয়েছে, এই পবিত্র দেওয়ালে মাথা ঠুকে প্রার্থনা করেন ইহুদিরা। এবার যেখানে লোকজন কখন মাথা ঠোকে আর কি, যখন একটা বিপদ থেকে উদ্ধার পায় অথবা বিপদের শুরুতে। এই তো বিপদ, যুদ্ধ সে তো অনেক আগে শুরু হয়েছিল, সেটা এখন তো ঢোকার কোনো মানে হয় না। তাহলে কি ওটা তার মনে হয়েছিল যে মাথা যখন ঠুকছেন এটা আসলে বিপদ মুক্তির মাথা ঠোকা, বিপদ মুক্তির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন? যদি তাই হয় তাহলে তো বিশ্বাস করতেই হবে যুদ্ধ যে থামতে চলেছে সেটা তিনি আগের থেকেই জানতেন। অর্থাৎ সাজানো নোবেলের মতো যুদ্ধটাও কি পুরোটাই সাজানো? কাতারের দোহা 2022-এর 18ই ডিসেম্বর এই শহরেই ফুটবল বিশ্বকাপ হাতে তুলেছিলেন লিওনেল মেসি। সোমবার রাতে সেই শহরেই হুলস্থুল। দোহা বিমানবন্দর বন্ধ, কাতারের আকাশ জুড়ে রেড সিগন্যাল। নোটাম জারির কিছুক্ষণের মধ্যেই দোহার আকাশে পরের পর ইরানি মিসাইল ধ্বংস করতে শুরু করে কাতারের এয়ার ডিফেন্স। সবাই ভেবেছিলেন যুদ্ধের পরিধি আরও বাড়তে চলেছে, কিন্তু হলো উল্টোটা। কাতারে ইরানি হামলার পর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। সাধারণত যুদ্ধের তীব্রতা বাড়লে তেলের দাম বাড়ে, উল্টোটা হলো কেন? সোমবার রাত 1:15 নাগাদ গোটাটা স্পষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেখেন, আমাদের স্ট্রাইকের সরকারি প্রত্যাঘাত করল ইরান, যদিও খুবই দুর্বল বদলা। 14টা মিসাইল ছুঁয়েছিল, 13টা নামানো হয়, একটা ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ক্ষতি হয়নি। ট্রুথ সোশ্যালে লেখা পোস্টের একেবারে শেষে বোমা ফাটিয়েছেন ট্রাম্প। লিখেছেন, আগেই নোটিশ দিয়ে হামলার জন্য ইরানকে ধন্যবাদ, তাই কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এবার ইরান শান্তির পথে এগোতে পারে। ইরান হামলা চালিয়েছিল কাতারের আল উদেইদ মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে, পশ্চিম এশিয়ায় আমেরিকার সবথেকে বড় সেনা ঘাঁটি। 10,000 সেনা, একাধিক মার্কিন যুদ্ধবিমান থাকে যে ঘাঁটিতে। হামলার খবর থাকায় আগে থেকেই ঘাঁটিটা ফাঁকা করে দিয়েছিল আমেরিকা। প্রশ্ন উঠছে, এটা কি তবে গটাপ যুদ্ধ? লোক দেখানো হামলা চালিয়ে যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছিল ইরান? আরও একবার শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরতে মরিয়া ছিলেন ট্রাম্প? কারণ ভারতীয় সময় রাত 3:30 নিজেই সংঘর্ষ বিরতির দাবি করেন ট্রাম্প। শান্তির সপক্ষে আরও একবার সরব হন আমেরিকার প্রেসিডেন্ট। প্লিজ রাগ করবেন না, জানেন না, ভাববেন না যে একটা যুদ্ধের মতো সিরিয়াস ব্যাপার নিয়ে সমস্ত ঠাট্টা করছি। বিশ্বাস করুন, আমরা কোন ছাড়। সুকুমার রায় বেঁচে থাকলে নির্ঘাত লিখতেন,
শুনছো কি বলে গেল সীতানাথ বন্ধ, সংঘর্ষ বিরতির গায়ে কেমন যেন সেটিং গন্ধ, এবং কেউ নয় অন্ধ। দেখুন, চোখের সামনে জুয়া জচ্চুরি করা হবে আর সকলে চোখ বুজে রয়েছে, এটা ভাবা হবে, তাতে সেটা একটু বাড়াবাড়ি, তাই না? এই যেটা হলো সেটা সত্যিকারের যুদ্ধ, একদম ঠিক। কিন্তু যে সংশয়গুলো হঠাৎ করে মনের মধ্যে খোঁচা মারতে শুরু করেছে, সেগুলোও তো সত্যি, উড়িয়ে তো দেওয়া যাচ্ছে না, খচখচ তো করছে। ওই সেই দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলির মতো মনে হচ্ছে না? কেউ একজনকে ধরছে, গিয়ে ধরিয়ে দিচ্ছে, আবার বাঁচাচ্ছে, আবার গিয়ে ধরিয়ে দিচ্ছে। ভারত অপারেশন সিঁদুর স্থগিত রাখার পরেই আসিম মুনির ফিল্ড মার্শাল হয়েছিলেন, মনে আছে? তারপর শেহবাজ শরীফ আসিম মুনিরকে নিয়ে কোথায় গেলেন? অতগুলো দেশ থাকতে গোটা বিশ্বে এতগুলো ইসলামিক দেশ রয়েছে, তিনি গেলেন তেহরানে, আর কোথাও না, তেহরান। শরীফ গেলেন, সেখানে গিয়ে কি করলেন? যে দেশটার সঙ্গে পাকিস্তানের সীমান্ত সমস্যা আছে, বিরাট, মানে কোথাও গিয়ে সদ্ভাব আছে এরকম ব্যাপারটা নয়, এরা শিয়া ওরা সুন্নি, এই সংঘাত লেগে থাকে যেখানে, সেইখানেই গেলেন হচ্ছে শেহবাজ শরীফ আর আসিম মুনির। আসিম মুনিরের সাথে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি করমর্দন করলেন। বাঘেরির হাতে বহুমূল্য ঘড়ি পরিয়ে দিলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। ব্যাস 17 দিন পরে বাঘেরি বেঘরে মরে গেলেন। সেনা সদর না, যে আবাসনের, যে ফ্ল্যাটে বাঘেরি তার অনাড়ম্বর জীবনযাপন করতেন, সেই ফ্ল্যাটের জানলা দিয়ে একটা ছোট্ট ড্রোন ঢুকে এলো আর বিস্ফোরণ ঘটালো। ছোট্ট বিস্ফোরণ, এমন বিস্ফোরণ যাতে পাশের ফ্ল্যাটেরও কোনো ক্ষতি হয়নি, শুধু ইরানের সেনাপ্রধান মারা গেছে। ইরানের সেনাপ্রধান কোন ফ্ল্যাটে রয়েছেন সেটা ইসরায়েল জানলো কি করে? ইরানের অধিকাংশ সেনাপ্রধানই কিন্তু অনাড়ম্বর জীবনযাপন করেন এবং সচরাচর প্রকাশ্যে আসেন না। শত্রু দেশ ইসরায়েল তাহলে বাঘেরির উপস্থিতির একদম নিখুঁত প্রমাণ কি করে পেল? ওই ফ্ল্যাটেই থাকেন এবং ওই সময়ই তিনি ফ্ল্যাটের মধ্যে রয়েছেন, জানলো কি করে? দেখুন, আন্তর্জাতিক চরবৃত্তি নিয়ে যারা নাড়াচাড়া করেন তাদের অনেকেই বলছেন যে আসিম মুনির ওই বাঘেরিকে যে হাত ঘড়ি দিয়েছিলেন তার ব্যান্ডে এমন একটা চিপ বসানো ছিল যা হয়তো ওই ডিটেক্টরে, মেটাল ডিটেক্টর বা ওই বিভিন্ন কিছু যেগুলো দিয়ে পরীক্ষা করা হয় তাতে ধরা পড়েনি, কিন্তু ঘড়িটার জিপিএস লোকেশন সেটা জানিয়ে দিয়ে গেছে। ইসরায়েল সেই জিপিএস লোকেশন লক করে ড্রোন ছুড়ে দিয়েছে, মানে একবারে বেডরুমে হামলা করতে পেরেছে। দেখুন, এরকম বিশ্বাসঘাতকতা পাকিস্তানের পক্ষেই করা সম্ভব, এটা তো সবাই জানে, ওদের কেউ বিশ্বাস করে না। এবার ওদের মানে কাজ করবে ধরন দেখুন। ইরানে যখন আমেরিকা বোমা ফেললো, তারপরেই পাকিস্তান তো চিৎকার করতে শুরু করে দিয়েছিল। ভারতের আকাশসীমা ব্যবহার করে নাকি আমেরিকা বোমাটা ফেলেছে। এমনকি লাদেনের ইন্টারভিউ করা সাংবাদিক হামিদ মির, বিরাট নাম, তিনিও তো তথ্য প্রমাণ পেশ করে দিলেন। এবার মজার ব্যাপারটা সবাই ভুলে গেলেন, ভারতের আকাশ দিয়ে ইরানে যেতে হলে যে পাকিস্তানের আকাশের ওপর দিয়েও উড়তে হবে সেটা কেউ হিসেবই করেননি। তবে আমেরিকা প্রেস কনফারেন্স করে যখন ঘোষণা করে দিয়েছে যে এশিয়া নয় ইউরোপের ওপর দিয়ে এসছে তাদের স্টেলথ বোম্বারের বিমানবহর, তারপর থেকে সব চুপ। হামিদ মিরের তথ্য প্রমাণও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশ্য হামিদ মির তিনি আর কি করবেন, ব্যর্থ গণতন্ত্রে আর সফল সাংবাদিক, তাকেও তো ব্যর্থই হতে হয়। হাগের মতো নিরপেক্ষ থাকলে এতদিন বেঁচে থাকতেন না, ওর অসুবিধেটা আমরা বুঝি। কিন্তু মোটের ওপর পাকিস্তান তলায় তলায় ওই আমেরিকাকে একদিকে মদত জুগিয়েছে আর ভারতের দিকে আঙুল তুলছিল। নিজেদের আড়াল করতে হলে কাউকে তো দোষ দিতেই হবে, সেটাই করছিল। এ দেখুন না, ওই বলছিলাম নূর খান এয়ারবেসে হামলার আগে পর্যন্ত পাকিস্তানকে বাঁচাতে আমেরিকা এত মরিয়া ছিল না। ভারত যেই নূর খানকে খান করে দিল, অমনি আমেরিকা ঝাঁপিয়ে পড়লো সংঘর্ষ বিরতি করাতে। আর তারপর জানা গেল ওই বিমান ঘাঁটিটার নামেই পাকিস্তানের, আসলে চালায় আমেরিকা।
আর এখন জানা যাচ্ছে বালুচিস্তান সীমান্তে আমেরিকা আর পাকিস্তানের গুপ্তচররা একসঙ্গে কাজ করছে। পাক সেনার 300 জন কর্মী ইরান থেকে তথ্য সংগ্রহ করেছে। এগুলো তো রাতারাতি হচ্ছে না, বহু বছর ধরে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করতে হয়। তার মানে অপারেশন সিঁদুর স্থগিত হওয়ার পর যে পাকিস্তানি প্রতিনিধি দল ইরানে গেছিল সেটাও চরবৃত্তি। শেহবাজ শরীফ জানতেন কি জানতেন না জানি না, কিন্তু তার প্রতিনিধি দলে যারা ছিলেন তারা কি দস্তুর মতো চরবৃত্তি করতেই গেছিলেন? এবারের পরের ঘটনা পরম্পরা খেয়াল করুন। ইরানে হামলার নির্দেশ দেওয়ার আগে ট্রাম্প তড়িঘড়ি কানাডার থেকে আমেরিকায় ফেরেন। তারপর সামরিক তৎপরতার মধ্যেই তার সঙ্গে কে দেখা করেননি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের আমন্ত্রণ সবই নয় ফিরিয়ে দিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন। ইরান বিরোধী ষড়যন্ত্রে তার মানে ভারত জড়াতে চায়নি, কিছু নিশ্চয়ই তিনি আন্দাজ করেছিলেন। কিন্তু সেই সময় ট্রাম্পের সাথে মধ্যাহ্নভোজন করেন কে? ফিল্ড মার্শাল আসেম মুনির। আর তারপর ট্রাম্প কি বলেছিলেন? মুনির বাকিদের থেকে ইরানের বেশি এই বিষয়টা অনেক বেশি বোঝেন আর কি। মানে মুনির আর পাক সেনা যে ইরানে গুপ্তচরবৃত্তি করছে এটা কি ট্রাম্পই তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন। এই ঠিক যেরকম করে ইরান যে তাকে বলে কয়ে তারপর হামলা চালিয়েছিল এটাও তিনিই বুঝিয়ে দিয়েছেন। আসলে ট্রাম্পই কি সবাইকে সবার সামনে বেনাকাব একদম মুখোশ টুকোশ ছিঁড়ে খুঁড়ে সবাইকে পরিষ্কার করে দাঁড় করিয়ে দিচ্ছেন বিশ্বের সামনে, যাতে সবাই তাদের দেখে বলে আহা কি বিশ্বাসঘাতক, কি বিশ্বাসঘাতক। কিন্তু আসল যে তিনি, তার দিকে তাকাতে ভুলে যায়। Today with the chief of staff of the Pakistani army, did you talk about Iran? Did that come up? Is there anything you can share from that meeting? Yeah, well, they know Iran very well, better than most. They're not happy about anything. It's not that they're bad with Israel. They know them both, actually, but they probably, maybe they know Iran better. But they see what's going on, and he agreed with me. ট্রাম্প কি বলেছিলেন? ইসরায়েলের সঙ্গে মানিয়ে চলতে পাকিস্তান রাজি হয়েছে, অথচ পাক ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার বলেছেন ইসরায়েল নাকি সন্ত্রাসবাদী রাষ্ট্র। ভারত ইসরায়েলের কাছের লোক বলে, ইরান বন্ধু রাষ্ট্র বলে তাকে জানিয়ে দিয়েছে। আবার ইরানের কাছে গিয়েও কিন্তু ভারত পরিষ্কার করে বলে এসছে ইসরায়েলও আমাদের বন্ধু রাষ্ট্র, কারুর সঙ্গেই আমরা খারাপ ব্যবহার করতে পারবো, তোমরা দুজনেই আমার বন্ধু, বুক ঠুকে বলেছে, কোনো রকম দ্বিচারিতা করেনি। এবার ইরানকে ভালো মন্দের বিচার করতে হবে, কে তাদের কোথায় নিয়ে গিয়ে ফাঁসিয়ে দিল, কে বিশ্বাসঘাতকতা করলো। আয়াতুল্লাহ খামেইনি কি কারবালার যুদ্ধের কথা ভুলে গেলেন? ইরান ইরাক সীমান্তে কারবালা ইসলামের 3য় পবিত্রতম স্থান। সেই কারবালার প্রান্তরেই তো ইরানি শিয়া মুসলিমদের পরম পূজ্য ইমাম হোসেনকে হত্যা করা হয়েছিল, হত্যা করেছিল ইয়াজিদের সেনা। সেই যুদ্ধ অপরাধের শোকেই তো মহরম পালিত হয়। ইরান শিয়া প্রধান দেশ, আয়াতুল্লাহ শিয়াদের সর্বোচ্চ ধর্মপদাধিকারী, এবং পাকিস্তান সেখানে সুন্নি পরিচালিত একটা শাসন ব্যবস্থা রয়েছে, সেখানে নিয়মিত শিয়াদের ওপর হামলা হয়। সিন্ধ আর খাইবার পাখতুনখোয়ার কিছু শিয়া উপাসনা স্থল রয়েছে, সেখানে প্রাণ হাতে করে প্রার্থনা করতে যান শিয়ারা। কখন আত্মঘাতী বিস্ফোরণ হবে কেউ জানেন না। মানে কারবালার পরম্পরাটা সমানে চলছে, এবং আজকের দিনটাই সেই ইতিহাস স্মরণ করার পক্ষে একেবারে উপযুক্ত দিন। কেন জানেন? কারণ আজ এই উপমহাদেশে বিশ্বাসঘাতক দিবস। ওই জন্যই পাকিস্তানের কথা বললাম। ইমাম হোসেনের পর ইসলামী ইতিহাসের সব থেকে বড় বিশ্বাসঘাতকতাটা তো হয়েছিল এদেশে, পলাশির প্রান্তরে। সিরাজদৌল্লার সাথে গদ্দারি করেছিল মির্জাফর। 23শে জুন পলাশির প্রান্তরে হার হয় সিরাজের। আর আজ এই দিনে গদ্দারদের সঙ্গে নিয়ে মুর্শিদাবাদে পৌঁছেছিল ক্লাইভের বাহিনী। আর তারপর থেকে এই উপমহাদেশে কেউ আর নিজের সন্তানের নাম মির্জাফর রাখেন না।
23শে জুন 1757 সিয়াসাতে বাংলার শতরঞ্জে 50,000 সেনা, 40টা কামান ও 10টি হাতির বিরাট বহর নিয়েও হেরে গিয়েছিলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। কারণ মীর জাফর, ইয়ারলুফত খান, মহাতাব চাঁদ জগৎ শেঠ, স্বরূপচাঁদ জগৎ শেঠ, উমিচাঁদ ও রায়দুল্লাহ সিরাজ নয়, ইংরেজকে তলে তলে সাহায্য করেছিলেন। ইংরেজের কাছে ঘুষ খেয়ে মীর জাফর সিরাজের সেনার বিশাল অংশকে একেবারে স্থবির করে রেখেছিলেন। যারা যুদ্ধ করেছিলেন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3000 সেনার তুলনায় সংখ্যালঘু হয়ে পড়েছিলেন। যুদ্ধ 11 ঘন্টা চলেছিল, কিন্তু ক্লাইভের সমস্যা হয়নি। যুদ্ধ শেষে দাউদপুরে ক্লাইভের সঙ্গে মীর জাফরের সাক্ষাৎ হয়। ক্লাইভ মীর জাফরকে বাংলা, বিহার, ওড়িশার নবাব হিসেবে স্যালুট করেন। ক্লাইভের পরামর্শেই মীর জাফর তড়িঘড়ি মুর্শিদাবাদে ফেরেন। 24শে জুন সন্ধ্যায় মুর্শিদাবাদে পৌঁছন মীর জাফর। কার্যত ওই দিনই আনুষ্ঠানিকভাবে বাংলায় বিশ্বাসঘাতক আর বেইমানি শাসন শুরু হয়। ক্লাইভ আনুষ্ঠানিকভাবে 29শে জুন মীর জাফরের তাজপোশি করান। 2রা জুলাই রাজমহলের পরিত্যক্ত বাগানে সিরাজ ধরা পড়েন। মীর জাফরের ছেলে মিরান তাকে হত্যা করে। পরদিন মুর্শিদাবাদে সিরাজের দেহ নিয়ে শোভাযাত্রা বের করার পর তাকে কবর দেওয়া হয়। তাজপোশির সময় মীর জাফরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে খাজনা হিসেবে থালা ভর্তি মোহর দিয়েছিলেন ক্লাইভ। কালক্রমে বাংলার নবাবের হাত থেকে খাজনা সংগ্রহের অধিকারী কেড়ে নেন ব্রিটিশরা। শুরু হয় দ্বৈত শাসনের অন্ধকার অধ্যায়। তাহলে 24 জুন তারিখকে বেঈমান দিবসের পাশাপাশি পুতুল সরকার দিবস হিসেবেও পালন করা যায়, কারণ উপমহাদেশের প্রথম পুতুল সরকার ক্ষমতায় এসেছিল এই তারিখেই। মীর জাফর একাধারে বেঈমান ও পুতুল। দেখুন, মীর জাফরের তাজপোশি করিয়েছিলেন ক্লাইভ, আর হালে এই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তাজপোশি হয়েছে। ক্লাইভ মীর জাফরকে থালা ভর্তি মোহর খাজনা হিসেবে দিয়েছিলেন। আধুনিক যুগের ক্লাইভ ডোনাল্ড ট্রাম্প, তিনি বালুচিস্তানের খনিজ নিয়ে চুক্তি করতে চান। তার মানে আমেরিকাও ইংরেজের মতো বণিকের মানদণ্ড নিয়ে গেছে পাকিস্তানে। আর শুধু পাকিস্তান তো নয়, গোটা আরব জুড়েই তো আমেরিকার সেনাঘাঁটি রয়েছে। কেন? ওখানেও আসলে বণিকের মানদণ্ড, ওই তেলগুলো চাই। পলাশির যুদ্ধের পর 190 বছর ধরে বাংলা সহ গোটা উপমহাদেশকে লুট করেছে ব্রিটিশ। এবার কি মার্কিনীদের পালা? জায়গাটা শুধু বদলে গেছে। আমাদের এখানে সমৃদ্ধি ছিল, আমাদের এখানে রেশম ছিল, আমাদের এখানে মশলা ছিল, সোনা দানা সব ছিল, খনিজ। ব্রিটিশ চোর শীত কেটেছিল সুবা বাংলা দিয়ে, হুগলির তীরে। মার্কিনীরা, তারা তো আধুনিক চোর। তারা কি কোথাও গিয়ে এই খনিজ, তেল, গ্যাস এইগুলোর লোভে পড়ে বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে? হুগলি তীরে যেভাবে ওই ব্রিটিশরা ঢুকেছিল, মার্কিনীরা কি সিন্ধু পারে সেই একইভাবে আসবে? দেখুন, বাংলায় দ্বৈত শাসনের কথা বললাম না, ওই দ্বৈত শাসনে যে অন্ধকার ছড়িয়ে পড়েছিল, একই ইঙ্গিত তো পাকিস্তানেও রয়েছে। সে দেশের সংসদে নিয়মিত হাহাকার করছেন পাকিস্তানের শিক্ষিত সাংসদরা। আর আসিম মুনির, শাহবাজ শরীফ, আরও যারা আছেন, যারা লোক হাসাচ্ছেন প্রতি মুহূর্তে, তারা সেই কাজটাই করছেন যেটা মীর জাফররা করে থাকেন, খাল কেটে কুমির ডেকে আনে। इंडिया में बाकी चीज़ों के साथ साथ मोदी ने अनाउंस किया था कि हम 10,000 मेडिकल सीट भी देंगे। ऑस्ट्रेलिया ने भी अनाउंस किया था। जनाब स्पीकर, यहाँ आपने हेल्थ बजट, फेडरल बजट 54 बिलियन से कम करके 46 बिलियन कर दिया है और मेजर प्रोजेक्ट्स आपने ख़त्म किए। जनाब स्पीकर, जो चीज़ें डिस्कस नहीं हुई मैं सिर्फ उसका जिक्र कर रहा हूँ। आर्टिफिशियल इंटेलिजेंस एक इमर्जिंग सब्जेक्ट है। इस हुकूमत के सारे डॉक्यूमेंटेशन में आर्टिफिशियल इंटेलिजेंस का जिक्र नहीं है, जबकि इंडिया के निर्मला सीतारामन ने, जो फाइनेंस मिनिस्टर ने 8th बजट अभी पेश किया फरवरी में, उन्होंने 500 करोड़ रुपए अपने आर्टिफिशियल इंटेलिजेंस के लिए रखे। শয়নে স্বপনে না পাকিস্তানিরা সারাক্ষণ ভারতকে দেখে, যা কিছু সব ভারতের পরিপ্রেক্ষিতে। শুনলেন তো ভারতের বাজেটের সাথে নিজেদের বাজেটের তুলনা। শুনলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা, কেন নেই? আরে পাকিস্তানের ইন্টেলিজেন্স মানে তো ইরানের সেনা প্রধানের তথ্য ইসরায়েলের হাতে তুলে দেওয়া।
এবার অরিজিনাল ইন্টেলিজেন্স যদি বেইমানি হয় তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কত ভালো হবে। দেখুন, পাকিস্তানের সঙ্গে জলবন্টন চুক্তি খারিজ করে দিয়েছে ভারত। পাকিস্তান সব জঙ্গি ঘাঁটি ধ্বংস করলে আর মোস্ট ওয়ান্টেড যারা জঙ্গিরা তাদের ভারতের হাতে তুলে দিলে তবে ভারত এই চুক্তিটা নিয়ে দ্বিতীয়বার ভাববে। আর একই সঙ্গে বাংলাদেশকেও তো জানিয়ে দেওয়া হয়েছে গঙ্গার জলবন্টন চুক্তির আর নবীকরণ হবে না। এটা বিরাট সিদ্ধান্ত। কিন্তু 1996 সালে শেখ হাসিনার দেবগৌড়ার মধ্যে 30 বছরের চুক্তি হয়েছিল। তখন বাংলাদেশে গণতন্ত্র ছিল, এখন মোল্লাতন্ত্র। ইউনুস 7 সিস্টার্সে কুদৃষ্টি দিয়েছেন, চীনকে শিলিগুড়ি করিডোরের কাছে ডেকে এনেছেন। সব থেকে বড় কথা, পাকিস্তান, চীন আর বাংলাদেশ কুংমিনে একসঙ্গে বসে তারা সলা পরামর্শ করছে আর নতুন শক্তি তৈরি করছে, সবটাই ভারতের সর্বনাশ করার জন্য। ফলে উদারতার দিন শেষ। এবার চুক্তি যদি হয়ও তার শর্ত বদলাবে এবং সব থেকে বড় কথা, চুক্তিটা হবে অল্প সময়ের জন্য, বড়জোর 10 বছর। ভবিষ্যতের চাহিদার প্রাকৃতিক পরিবর্তন অনুযায়ী এই নিয়মিত চুক্তিটা পর্যালোচনা হবে। এবারের চুক্তি হবে অল্প সময়ের জন্য, বড়জোর 10 বছর। আসলে দেখা হবে দুটোভাবে দেখা হবে। এক, এই বাংলাদেশ কিভাবে ব্যবহার করছে মানে আমাদের দেশের সঙ্গে কিভাবে ব্যবহার করছে। আর 2, ভবিষ্যতের চাহিদা আর প্রাকৃতিক পরিবর্তন অনুযায়ী নিয়মিত এই চুক্তিটাকে পর্যালোচনা করবে ভারত। চাহিদার প্রাকৃতিক পরিবর্তন অনুযায়ী ভারতের প্রয়োজনীয়তা অনুযায়ী পর্যালোচনাটা হবে। ভারতের উন্নয়নমূলক প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার আর পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে বাড়তে থাকা জলের চাহিদা পূরণে এবার তাকাবে ভারত। যেগুলো এতদিন আমরা দাতা কর্ণ হয়ে নিজেদের সমস্যা করেও আমরা জল দিয়ে দিয়েছি, এবার আর সেটা হবে না। তার মানে বাংলাদেশকেও বার্তা দেওয়া হচ্ছে, ভারতের বিরুদ্ধে মৌখিক দ্বিচারিতা আর জিহাদি উস্কানি আর বরদাস্ত করা হবে না। জলকে কেবল সাহায্য হিসেবে নয়, এবার থেকে জলকে বিনিময়যোগ্য কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করতে চাইছে ভারত। বিশেষ করে এমন প্রতিবেশী রাষ্ট্রগুলো যাদের থাকে তাদের এটা করতে হয়, জানেন তো। এমন প্রতিবেশী যারা ভারতের নিরাপত্তা আর আঞ্চলিক স্বার্থকেই প্রতি মুহূর্তে বিঘ্নিত করে চলেছে। দেখুন, বাংলাদেশ যদি নতুন চুক্তিতে ভারতের কাছ থেকে পর্যাপ্ত গঙ্গার জল পেতে চায় তাহলে তাদেরও তো কিছু কৌশলগত ছাড় দিতে হতে পারে। যেমন ভারত বিরোধী কার্যকলাপ, যেমন অবৈধ অনুপ্রবেশ, সীমান্তে চোরাচালান, জিহাদি কার্যকলাপ, এইগুলো সব বন্ধ করতে হবে। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে নজরদারি বাড়াতে হবে। ভারতীয় ব্যবসা আর সংযোগ প্রকল্পে আর বাধা দেওয়া চলবে না। এই যেগুলো রয়েছে, আখাউড়া আগরতলা রেল লাইন, মিজোরাম বাংলাদেশ স্থলবন্দর এবং ভারত জাপান বাংলাদেশ কানেক্টিভিটি প্রজেক্ট। দেখুন, 1971 সালে ভারত যেরকম বাংলাদেশের পাশে ছিল, আজকের দিনে বাংলাদেশেরও উচিত কিন্তু ভারতের পাশে থাকা। আর না হলে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে, জল বইবে, কিন্তু স্রোতটা হয়তো অন্য দিকে বইবে। এইটাকে থ্রু দিয়ে পাকিস্তানকে প্রেশারাইজ করা গেছে। ঠিক এরকমভাবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি যে গঙ্গা জলচুক্তি যেটা আছে, যেটা এখন রয়েছে, সেটা কিন্তু 2026 সালে সেটা অবধি এখন তার বৈধতা রয়েছে, যে কারেন্ট ট্রিটিটা রয়েছে। এবং সেই ট্রিটির অনুযায়ী বাংলাদেশ কিন্তু অনেকটাই জল ব্যবহার করতে পারে। বাংলাদেশের যদি রাজনৈতিক পরিস্থিতি বদল না হয় এবং বাংলাদেশে যে ফান্ডামেন্টালিজম বা যে এক্সট্রিমিজম রয়েছে এবং যে ভারত বিরোধিতা ক্রমাগতভাবে এবং হিন্দুদেরকে নিধন করা, মাইনরিটি প্রোটেকশন রাইটস বলে কিছু নেই, তাহলে আমরা বলতে পারি কিন্তু এই গঙ্গা জলচুক্তির মাধ্যমে বাংলাদেশকে কিন্তু প্রেশারাইজ করা যাবে এবং বাংলাদেশকে কিন্তু ডিসিপ্লিন করা যাবে। তার মানে আমরা এতদিন জানতাম জলই হচ্ছে সব থেকে সরল বিষয় আর কি। এখন দেখছি জলটাই ক্রমাগত জটিল হয়ে যাচ্ছে। এই যেরকম বাংলা বলছে যে তিস্তা রিভার প্রজেক্টে, মানে আমাদের বাংলা রাজ্য, তারা বলছে যে তিস্তা রিভার প্রজেক্টে বাংলার প্রতিনিধি থাকা দরকার। যদি থাকতো, আচ্ছা বলুন তো, তাহলে কোনো অভিযোগ করা যেত? তার যে প্রতিনিধি না থাকাটাই তো ভালো। গত বছর বর্ষার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিভিসিতে আমাদের প্রতিনিধি নাকি তুলে নেওয়া হবে।
শেষমেশ সেটা হয়েছে কি না আর জানা যায়নি বহু বছর। কিন্তু একটা জিনিস, এই বিষয়টা নিয়ে গোলমালটা, বিতর্কটা, সেটা যে এখনও চলছে, সেটা নিয়ে তো আর নতুন কোনো অন্যরকম কিছু দেখা যাচ্ছে না। দেখে শুনে একটা জিনিস মনে পড়ছে, জানেন তো, বহু বছর আগের ঘটনা। পাড়ার দোকানদারকে একটা অদ্ভুত কাজ করতে দেখেছিলাম। তাই প্রচণ্ড গরম, সে মুদি দোকানদার দরদর করে ঘামছিলেন। খানিকক্ষণ পর দোকানদার ফ্যান চালালেন। তা সবাই অবাক হয়ে বলল, আরে লোডশেডিং ছিল না, ফ্যান রয়েছে, তাহলে এতক্ষণ অফ করে কষ্ট পাচ্ছিলেন কেন? আগে চালালেই তো হতো। দোকানদার কি বলেছিলেন জানেন? বলেছিলেন ফ্যানটা অফ করা ছিল বলেই এখন ফ্যানটা চালিয়ে ওই পাখার হাওয়া খাওয়ার আরামটা পাচ্ছি। টানা ফ্যানটা চললে এই আরামটা কি পেতাম? দেখুন, সেদিন লোকটাকে মনে মনে প্রচুর গালাগাল দিয়েছিলাম, অদ্ভুতও লেগেছিল। আজ বুঝতে পারছি ওই ভদ্রলোকের স্যাটিসফ্যাকশনের জায়গাটা। দেখুন, যুদ্ধ থামিয়ে নোবেলের দাবি জানাচ্ছেন ট্রাম্প, মানে তার জন্য যুদ্ধটা হওয়া দরকার ছিল। যুদ্ধটা না হলে যুদ্ধ থামায় স্বস্তি মিলত কি? যেভাবে আচমকা ইরান ইসরায়েল ঝামেলাটা থেমে গেল, ব্যাপারটা মধ্যপ্রাচ্যে না হয় যদি বাংলায় হতো। অনেকে কিন্তু এতক্ষণে ম্যানমেড যুদ্ধ বলে দিতেন, যদিও যুদ্ধ মানেই ম্যানমেড, তবে পরিস্থিতির ওপর নির্ভরশীল। প্রকৃতির ওপর যেটা নির্ভরশীল সেটা তো এই বৃষ্টি আর বন্যা। দেখুন, অফিসিয়ালি বন্যা আর বর্ষা দুটোই আমাদের রাজ্যে ঢুকে গেছে। রাজ্য আজ সরকারিভাবে জানিয়ে দিয়েছে বন্যা হচ্ছে, মানে বলেছে সরকার যে বন্যা পরিস্থিতি সবটাই ম্যানমেড, মানে বন্যাটা হচ্ছে। এবার এটার অপেক্ষাতেই তো আমরা ছিলাম, ম্যানমেড বন্যা। দেখুন, প্রবল খরার সময় লোকজন বৃষ্টির আশায় থাকে, বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো চায় সবাই। তার আগে হয়তো গরমে পচে মরবে নাকি। কিন্তু বাঙালি বর্ষা এলেই বৃষ্টির সঙ্গে সঙ্গে ম্যানমেড বন্যার অপেক্ষায় থাকে। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলায় ম্যাক্সিমামই ম্যানমেড বন্যা। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে, তাই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জানেন? প্রথমে না জানিয়ে জল ছাড়ে, তারপর বন্যা হলে বন্যা ত্রাণ দেয় না, তাই পুরোটাই ম্যানমেড। মুদি দোকানদারের কথাটা আরেকবার ভাবি। তিনি ফ্যান অফ করে ফ্যান চালাতেন কেন? স্বস্তি পেতে। ট্রাম্প যুদ্ধ লাগিয়ে যুদ্ধ থামাচ্ছেন কেন? ওই যুদ্ধ বিধ্বস্তদের স্বস্তি দিয়ে নোবেল পেতে। কিন্তু বাংলায় ম্যানমেড বন্যা, তাতে স্বস্তিটা ঠিক কার? কে পাচ্ছে স্বস্তিটা? রাজনীতি। বাংলার মানুষ, বন্যা কবলিত মানুষ, এতটুকু স্বস্তিতে নেই। খারাপ পরিস্থিতি কোন কোন এলাকায় রয়েছে একটু খেয়াল করে দেখুন। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া আর ঘাটাল। সরকার বলছে সব দামোদরের জল ছাড়ার জন্য হচ্ছে। তাই দামোদরের জল ছাড়লে তো ওই বাঁকুড়া বা মেদিনীপুরে প্রভাব পড়ার কথা নয়, কি করে গেল? তাহলে গন্ধেশ্বরী নদীর সঙ্গে ডিভিসির জলের কি নতুন কোনো যোগাযোগ হয়েছে? না তো। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদ, তার সঙ্গেও তো ডিভিসির কোনো সম্পর্ক নেই। অথবা পশ্চিম মেদিনীপুরের শিলাবতী, ঝুমি বা কেঠিয়া নদী, কারো সঙ্গেই দামোদরের যোগ নেই, অথচ সব দুপার ছাপিয়ে ভাসছে। ঠিক এখানেই স্বস্তিটা। অবাক হচ্ছেন তো? আছে স্বস্তি। কোথায় জানেন? এই সারা বছর খাল বিলের মাটি চুরি হচ্ছে, অবাধে বালি খোঁড়া হচ্ছে, নদী খাত অগভীর হয়ে যাচ্ছে, সরু হচ্ছে, দখল হয়ে যাচ্ছে, নদী খাতের দিক বদলে যাচ্ছে। এগুলোর দায় কেউ নিচ্ছেন না। কিন্তু সত্যিটা কি সত্যি মুখ্যমন্ত্রী বলে দিলেন? এই বন্যাটা কি সত্যি ম্যানমেড নয়? একবার ভেবে দেখুন তো। যখন জলটা ছাড়ছে তখন তো ওই কমিটির বৈঠকে কি ঠিক হলো, রাজ্য সরকার কি চিঠি দিয়ে অনুরোধ করলো, এগুলো তো কর্ণপাত করছে না। জলটা ছাড়ার সময় তাদের মতো করে বিপুল জল ছেড়ে দিচ্ছে। আমি তো বলছি বেহিসেবি জল ছেড়ে দিচ্ছে। ডিভিসির কাজই হচ্ছে যখনই জল ছাড়বে তাকে জানিয়ে জল ছাড়তে হবে, জানিয়ে জল ছাড়ে। মমতা ব্যানার্জি যদি সাহস থাকে তাহলে ওনার যে ডিএম আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া করান যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলুক যে তাকে খবর দেওয়া হয়নি। দেখুন, মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান করতে আরও খানিকটা সময় লাগবে। দেখুন, এই বর্ষাকাল এলেই ঘাটাল মাস্টার প্ল্যানের খোঁজ খবর পড়ে, এটা
ফিবৎসরকার ব্যাপার আর কি। ঠিক যেরকম বর্ষা হয়, বর্ষা হলে বন্যা হয়, বন্যা এলেই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আসে, আলোচনায় আসে আর কি। এবার খানিকটা সময় মানে কত বছর সেটা তিনি বলেননি, তবে যতই প্রতিশ্রুতি থাকুক না কেন এবছর যে ঘাটাল ডুববে এটা নিয়ে তো কোনো দুইমত ছিল না। মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতিতে 24-এর লোকসভার ভোটে দাঁড়িয়ে জিতেও গেছিলেন দেব, কিন্তু যতই জিতুন দেব নিজেও জানতেন এবছর ঘাটাল ভাসবেই, সেটা সরকারও জানতো না। একমাত্র শুধু জানতো না বোধহয় ঘাটালের মানুষ, ভাবছিল এরকম একটা প্রতিশ্রুতি পেয়েছে সরকারই করে দেবে, তাই তারা একটা আশা দেখছিলেন। এখন ঘোলা জলে ডুবে বিষয়টা টের পাচ্ছেন। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী কিন্তু আসল কথাটা বলে ফেলেছেন। আরও একজন বলেছিলেন, দেব বলেছিলেন এর আগে কথাটা, এটা সবাই বলে ফেলেছিলেন জমির সমস্যার কথাটা, তখন ধমক খেয়েছিলেন। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন জমির সমস্যা আছে, আবেদন করেছেন যে প্রজেক্ট করতে গিয়ে কোথাও জমির সমস্যা হলে প্রজেক্টটাকে একটু ঘুরিয়ে দিতে। এই প্রজেক্ট ঘোরানোতে কিন্তু আমাদের রাজ্য একদম এক্সপার্ট, জানেন তো কতবার যে আমাদের এই মেট্রো রেলের প্রজেক্ট ইধার থেকে উধার ঘুরে গেছে, কখনো এ পাশটা দিয়ে যেতে হবে ওখানে চলবে না, সুতরাং ঘুরিয়ে দিয়ে বউবাজার দিয়ে বার করতে গিয়ে বারবার ওই কাদা জল ঢুকে যাচ্ছে। এখন তো আবার শোনা যাচ্ছে ওই খিদিরপুরের ওখানে, সেখানে আবার ঘোরাতে হবে। এই ঘোরানোর ব্যাপারটাতে রাজ্য খুব এক্সপার্ট, এটাতে অভ্যস্ত হয়ে গেছে আর কি। এক্ষেত্রেও ঘোরাতে বলেছেন, হয়তো ঘাটালবাসী আশ্বস্ত হতে পারেন যে জল সরে যাওয়ার পর তার মানে আর জমি নিয়ে কারাকারি হবে না, প্রজেক্টটা ঘুরে গিয়েও হবে। কিন্তু মুশকিল হচ্ছে দুটো জিনিস তো তারা বোধহয় খেয়াল করেন। এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে কার্যকর করতে নদীর পার উঁচু করতে হবে, তার জন্য জমি তো লাগবেই লাগবে, এড়িয়ে যাবেন কোথায় আপনি? দেখুন, যে প্রজেক্টটা কনফার্ম হওয়ার পর এতদিন সময় লাগলো, যে প্রজেক্টটা অ্যাপ্রুভ হওয়ার পর এত টাকার প্রজেক্ট কস্ট তৈরি হলো, সেই প্রজেক্টটা রাতারাতি বদলানো সম্ভব? নতুন করে নতুনভাবে পরিকল্পনা, নতুন প্রজেক্ট কস্ট, সব নতুন, সমস্যাটা পুরনো, সেটাকেও নতুন করার মতো একটা পরিস্থিতি হলে হয়তো ব্যাপারটা আরও অন্যরকমভাবে হতো। কিন্তু বাস্তবে কি সম্ভব জানি না, টেকনিক্যাল লোকেরা নানা রকম কথা বলছেন, কিন্তু ঘাটাল নতুন করে স্বপ্ন দেখতেই পারে। স্বপ্ন দেখতে কি অসুবিধা আছে, কিন্তু স্বপ্নটা আপাতত জলে ডুবেই দেখতে হবে, এটা কিন্তু সরকার বুঝিয়ে দিয়েছে আজ। কিন্তু একটা জিনিস বোঝা গেল না, যে প্রজেক্ট কেন্দ্রের সাহায্য ছাড়া রাজ্য একাই করবে বলে ঘোষণা করে দিয়েছিল, সেই প্রজেক্টের সমস্যার দায় এখনও কেন কেন্দ্রের ঘাড়েই ফেলা হচ্ছে? ঘাটাল মাস্টার প্ল্যানেও কি ম্যানমেড দেরি চলছে? কেন্দ্রীয় সরকার 30শে জুন 2022 এই ঘাটাল মাস্টার প্রকল্পের ফেজ 1-এর জন্য 1238 কোটি 95 লক্ষ টাকা দেওয়ার জন্য মঞ্জুর করে দিয়েছিল, ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল, এবং রাজ্য সরকারকে বলেছিল যে এরপরে আপনারা জমি অধিগ্রহণ করে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা এই টাকাটা আপনাদেরকে দেওয়ানোর ব্যবস্থা করব। কিন্তু রাজ্য সরকার সেই 2022 30শে জুনের পর থেকে একটা জমির কথাও লিখে পাঠায়নি যে আমরা জমি অধিগ্রহণ করেছি, এবং এই সাংসদ 2022-এর 30শে জুনের পর থেকে এই কপি পাওয়ার পরে এই সাংসদও এই বিষয় নিয়ে একবারও প্রশ্ন করেনি, কেন্দ্রীয় সরকারকে কোনো রকম সাহায্য করেনি। দেব তো ডুবুরি নয় যে জলে ডুবে গিয়ে ডুবুরির মুখোশ পরে একজনকে বাড়ি থেকে বার করে আনবে, এগুলো কোনো কাজের কথা নয়। দেব একজন সাংসদ, তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বারবার বলেছেন কেন্দ্র বঞ্চনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য নিজের তহবিল থেকে করবে, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে এটা তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে এতদিনের কেন্দ্রের বঞ্চনা আমরা একটা প্রদীপ ঘষে দিলে আমার সব সমস্যা দূর হয়ে গেল। প্রথম কথা, কেন্দ্র কেন এতদিন বঞ্চিত করেছে? এর বঞ্চিত বঞ্চনা এই কথাগুলো শুনে শুনে তো আমরা অভ্যস্ত। তৃণমূলের নেতা নেত্রীরাও কিন্তু একটু নিজেদের বঞ্চিত ভাবতে পারেন। মোটামুটি এই রথের সময় তাদের অনেকেরই তো ওই পুরীতে যাওয়ার অভ্যেস, জগন্নাথ দেবের রথ টানতে। এবার তো শোনা যাচ্ছে যে দলগতভাবেই তাদের সবার ওই দীঘায় থাকার কথা, সেরকমই নাকি নির্দেশ। বাংলা জুড়ে তো সাজো সাজো রব পড়ে গেছে না, আর হবে নাই বা কেন? এই দীঘার মন্দির উদ্বোধনের পর এটাই প্রথমবার রসের রশিতে টান।
কিন্তু সেই টানাটানি বোধহয় রশি ছেড়ে খোদ প্রভু জগন্নাথ দেবকে নিয়েই শুরু হয়ে গেছে। তারও রাজনীতিকরণ হয়ে গেছে জানেন তো। এই তৃণমূল যখন রথযাত্রাকে বাংলার নতুন ফেস্টিভ্যালে পরিণত করতে মরিয়া, হিন্দুত্বে শান দিতে মরিয়া জগন্নাথের রশি ধরে, তখন বিজেপি কীভাবে পিছিয়ে থাকবে? শাসকের জগন্নাথ মন্দির বিজেপিকেও পথে নামাচ্ছে। মানে রথযাত্রাকে কেন্দ্র করে হিন্দু ঐক্য জোরদার করার ডাক দিয়ে বসে আছেন শুভেন্দু অধিকারী। এবার তৃণমূল যেমন দলের প্রতিটা স্তরে রথযাত্রাকে কেন্দ্র করে নির্দেশ দিয়েছে, তেমনি বিজেপিও রথযাত্রা কমিটি তৈরি করে পথে নামতে চলেছে। এটা হয়তো আরেকটা নতুন রামনবমীর মতো ইভেন্ট হয়ে গেল, বুঝলেন তো। মানে রামনবমী করে বিজেপি তৃণমূলকে পথে নামিয়ে দিয়েছিল, এবার তৃণমূল রথযাত্রা করে শুভেন্দু সুকান্তদের পথে নামালো। আশঙ্কা একটাই, পথে যদি নেতা নেত্রীরা নেমে পড়েন তাহলে এই ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরোবে কীভাবে বলুন তো। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।